আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজ আমি তোমাদের একটা বিশেষ ধরনের প্রতিবেদন নিয়ে এসেছি তোমাদের উদ্দেশ্যে। প্রতিবেদনটা তোমরা দেখবে এই আশা করি। সঙ্গে তোমাদের অভিভাবকরা দেখবেন। অভিভাবকদের আমার নমস্কার। আর তোমরা যেহেতু আমার ছাত্রছাত্রী, সেই হিসাবে তোমাদেরকেও আমি জানানো প্রয়োজন মনে করছি। একজন শিক্ষক হিসাবে যতটুকু সম্ভব আমার পক্ষে ততটুকু তোমাদের জানানোর জন্য আজকের প্রতিবেদন নিয়ে এসেছি। আজকের প্রতিবেদন হলো ওয়াকআপ অ্যাক্ট 2025। এটা কি, এর কি কি পরিবর্তন এলো নিয়মে, আর এই অশান্তির নেপথ্যে আসলে কি আছে, এটা নিয়ে একটা প্রতিবেদন আমি তোমাদের জন্য করতে এসেছি। তোমরা মন দিয়ে শুনবে। আশা করি প্রতিবেদনটা শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে আসলে কি, যে ওয়াকআপ অ্যাক্ট 2025 আসলে ওয়াকআপ আইনটা কি, কত সালে হয়েছিল। এই ওয়াকআপ আইনটা 1913 সালে প্রথম ওয়াকআপ বোর্ড গঠিত হয়। আর 1923 সালে মুসলিম ওয়াকআপ আইন তৈরি হয় 1923 সালে। আর 1995 সালে এই ওয়াকআপ আইনটা সংশোধিত হয়। এখন এই নতুন যে 2025 ওয়াকআপ অ্যাক্ট 2025 হয়েছে, এই 2023 সালের ওয়াকআপ আইনটাকে পাল্টে দেওয়া হয়েছে, অর্থাৎ বাতিল করা হয়েছে। আর 1995 সালে যে ওয়াকআপ আইন সংশোধন করা হয়েছিল, সেই আইনটাকে আবার নতুন করে এবার 2025 সালে সংশোধন করা হয়েছে। কি আছে এতে, আগে কি ছিল, এখন কি আছে, কেন এত হুট হাঙ্গামা, এটার থেকে তোমাদের বুঝে নিতে হবে। বা অভিভাবক অভিভাবিকারা যারা আমার এই ভিডিওটি দেখবেন, তারা আপনারা একটু বুঝবেন, বুঝে কমেন্ট করবেন যে আসলে কি বিষয়টা কি। আগে নিয়ম ছিল ওয়াকআপ বাই ইউজার। আগে যে নিয়মটা ছিল 1995 সালের যে সংশোধনী হয়েছিল, সেখানে ছিল ওয়াকআপ বাই ইউজার, অর্থাৎ কোনো সম্পত্তি ওয়াকআপ বোর্ডের লোকেরা যদি ব্যবহার করে, তাহলে সেই সম্পত্তিটা ওয়াকআপ বোর্ডের হয়ে যেত। কোনো কাগজপত্রের দরকার হতো না, অর্থাৎ ওয়াকআপ বোর্ডের নামে রেজিস্ট্রেশন থাকুক আর নাই থাকুক, এই বিষয় সম্পত্তিটা ওয়াকআপ বোর্ডের হয়ে যেত। এই ওয়াকআপ বোর্ডের এই সম্পত্তি হওয়ার বিরুদ্ধে 1976 সালে যে কেস হয়েছিল, সেই কেসটা 16ই আগস্ট তার রায় বেরিয়েছিল। তার সদস্য মেম্বার ছিলেন শাহনওয়াজ খান। শাহনওয়াজ খান, এটা নিয়ে কোর্টে, সুপ্রিম কোর্টে কেস হয়। এই সুপ্রিম কোর্টে যে কেস হয়েছিল, সেই কেসের যে তদন্ত করেছিল, সেই তদন্ত কমিটিতে শাহনওয়াজ খান ছিলেন। তদন্ত করে তারা যে রিপোর্ট জমা দিয়েছিল, যে রিপোর্টে কি বলা হয়েছিল, রিপোর্টে বলা হয়েছিল যে ওই জমি সংলগ্ন এলাকায় একটা বড় মসজিদ আছে। সেই মসজিদে মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা সেখানে নামাজ পড়তো এবং মুসলিম ধর্ম আচরণ সেখানে করত। এখন সেই মসজিদে করতে যে তার পাশের যে জমিটা, সেই জমিটাতেও লোকজন ব্যবহার করত। এখন পুরনো যে আইন ছিল, যে যেখানেই বোর্ডের সম্পত্তি বলে, ওয়াকআপ বোর্ড তাদের সম্পত্তি বলে দাবি করত, অর্থাৎ যেখানে ওয়াকআপ বোর্ডের লোকেরা তাদের ধর্মাচরণ করত, সেই জায়গাটা তাদের বলে দাবি করতে পারত। সেই রিপোর্টের ভিত্তিতে সুপ্রিম কোর্টও সেই মামলার রায় দিয়েছিল যে ওই সম্পত্তি ওয়াকআপ বোর্ডের। এখন নতুন করে যে নিয়মটা এসেছে, সে নিয়মটা হলো, এখন শুধু সম্পত্তি দাবি করলে হবে না, সেই সম্পত্তি মুসলিম ধর্মাবলম্বীরা ব্যবহার করলেই শুধু হবে না, কেননা সেই সম্পত্তির ওয়াকআপ বোর্ডের নামে রেজিস্ট্রেশন, মিউটেশন, দলিল দস্তাবেজ, ডকুমেন্টেশন তাদের প্রয়োজন। যদি তাদের এই সমস্ত জিনিসগুলো থাকে, তাদের রেকর্ড যদি থাকে, তাহলে তারা এই সম্পত্তি তাদের বললে প্রমাণ করতে পারবে। অর্থাৎ আগের যে নিয়ম ছিল ধর্মাচরণ করলেই সেই সম্পত্তিটা ওয়াকআপ বোর্ডের হয়ে যেত, সেটা আর এখন হবে না। তারপরে যে আইনটা হয়েছে, সেটা হলো নতুন আইনে যেটা বলা হয়েছে যে মুসলিম ধর্মাবলম্বী মানুষ অন্তত 5 বছর যদি তারা মুসলিম ধর্ম আচরণ করে, তবে তারা এই ওয়াকআপ বোর্ডকে সম্পত্তি দান করতে পারবেন। আগে নিয়ম ছিল যে কেউ এটা দান করতে পারত, হিন্দুরা হোক, মুসলিম তো পারতই, খ্রিস্টান, পার্সিক, বৌদ্ধ, জৈন, শিখ যারা আছে, অন্য ধর্মাবলম্বী ব্যতিক্রম, মুসলিম বাদে অন্য ধর্মের মানুষরাও এই ওয়াকআপ বোর্ডে সম্পত্তি দান করতে পারতেন। নতুন আইনে বলা হয়েছে কম করে 5 বছর যে সমস্ত মানুষ ইসলাম ধর্ম পালন করবে, তারাই শুধু এই সম্পত্তি দান করতে পারবে। এই ওয়াকআপ বোর্ডের নিয়ম অনুযায়ী, ওয়াকআপ বোর্ডের যে নিয়ম ছিল আগে, যে ধর্ম আচরণ যে সম্পত্তির উপর করবে ওয়াকআপ বোর্ড, সেই সম্পত্তি ওয়াকআপ বোর্ডের হয়ে যাবে। সেই হিসাবে প্রচুর সরকারি সম্পত্তি ওয়াকআপ বোর্ড দখল করে রেখেছিল, যার জন্য সরকারি ডেভেলপমেন্ট বা উন্নয়ন অনেক ক্ষেত্রে আটকে গেছে। যেমন ধরুন, রাস্তা হচ্ছে, রাস্তার মাঝখানে
10 কাঠা জমি হয়তো দেখা গেল ওয়াকফ বোর্ডের, এবং ওয়াকফ বোর্ডের যেহেতু ওই জমিটা ওয়াকফ বোর্ডের, তাহলে তার উপর দিয়ে সরকারি রাস্তা যেতে পারবে না, ওয়াকফ বোর্ড এটা বাধা দেবে, তাহলে উন্নয়নটা ব্যাহত হবে। এখন যেটা নিয়ম হয়েছে যে ওই সম্পত্তিটা শুধু দাবি করলে হবে না, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের দ্বারা এটা তদন্ত করা হবে। তদন্তর পরে যদি দেখা যায় সেই সম্পত্তি ওয়াকফ বোর্ডের, তাহলে ওয়াকফ বোর্ডকে সেই সম্পত্তি দেওয়া হবে। নচেত সরকারি সম্পত্তি হলে তার রেজিস্ট্রেশন কমপ্লিট, রেভিনিউশন আপডেট করে সেই জমি সরকার দখল করে সেখানে উন্নয়নমূলক কাজ করতে পারবে। জমি জায়গা নিয়ে সাধারণত গন্ডগোল থেকেই থাকে, এটা সবাই জানে, আপনারা জানেন, আমার ছাত্রছাত্রীরাও জানে যে জায়গা জমি নিয়ে গন্ডগোল সাধারণত হয়ে থাকে, তো এটা হতেই পারে। সেই জন্যে এটা যদি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিএম দ্বারা, এবং তার সঙ্গে থাকবে অন্যান্য বিভাগীয় কর্মচারী অর্থাৎ জমি জমা সংক্রান্ত কর্মচারীরা থেকে তারা মিলে এই তদন্তটা করবে। এছাড়া একটা সার্ভে হবে, একটা জমি কার সেটা সার্ভে হবে। সেই সার্ভে আগে করতে হলো সার্ভে কমিশন, সরকার দ্বারা নিয়োজিত বা যে কোনো কাউকে দিয়ে নিয়োগ করে একটা সার্ভে কমিশন গঠন করে সে তারা যে রিপোর্ট দিত সেই রিপোর্টটা সংশ্লিষ্ট গভর্নমেন্ট একটা গেজেট নোটিফিকেশন আকারে বের করতো। এই নোটিফিকেশনের 1 বছরের মধ্যে আবেদন করতে হতো যার জমিটা সার্ভে হলো সেই জমিটা কার, তার বিরুদ্ধে জেলে সে অবশ্যই আবেদন করতে পারতো, সেটা সময় ছিল 1 বছর যার বিরুদ্ধে এটা হতো। এই নিয়ম হলো, এখন নিয়ম হলো এই সার্ভেটা করবে সরকারি নিয়ম অনুসারে, সরকারি লোকজন, সরকারের নিয়োজিত লোকজন করবে, এবং তা যে পক্ষেরই দিকে যাক বা বিপক্ষে যাক তারা আবেদন করতে পারবে সরকারি নিয়ম অনুসারে 12 বছরের মধ্যে সেই সম্পত্তিটাকে ক্লেম করতে পারবে। এছাড়া লিমিটেশন পিরিয়ডটা চেঞ্জ করা হয়েছে। এখন লিমিটেশন পিরিয়ডটা চেঞ্জ করা হয়েছে, ধরো পাশের বাড়ির লোকের সঙ্গে আমার একটা সম্পত্তি নিয়ে গন্ডগোল, তাহলে আমি কি করব, তাকে আমি কেস করব, কোথায় যাব, সিভিল কোর্টে যাব, সিভিল কোর্টে যেয়ে কেস করব। সেখানে কোর্টের রায় যাই হোক না কেন, যার এগেনস্টে যাবে সে 12 বছরের মধ্যে তার সম্পত্তিটা দখল হলে সে তা কি করতে পারবে, সেই সম্পত্তিটা আবেদন করতে পারবে। এটা হলো 1963 সালের লিমিটেশন আইন, 1963 সালের লিমিটেশন আইন। আর গভর্নমেন্টের জমি হলে 30 বছরের মধ্যে আবেদন করতে পারবে। কিন্তু দেখো ওয়াকফ বোর্ডের যদি এটা হয়, ক্লেম করতে পারবে তারা আনলিমিটেড সময় পর্যন্ত, সারা জীবন 100-150 বছর আগের সম্পত্তি সেটাও তারা আবেদন করতে পারবে। যেমন ধরো আমরা যদি বলি যে রহিমের একটা জমি করিম দখল করে নিয়েছে, তাহলে রহিমের জমি যদি করিম দখল করে নেয়, তাহলে সেই জমি রহিম ক্লেম করতে পারে, সময় পাবে কত বছর, 12 বছরের মধ্যে সে করতে পারবে। আবার সরকারি জমি যদি কেউ দখল করে নেয় সেক্ষেত্রে সরকার সেটাকে নিজের জমি বলে আবেদন করতে পারবে, 30 বছর পর্যন্ত সময় পাবে। কিন্তু ওয়াকফ বোর্ডের সেই জমি যদি, ধরো ওয়াকফ বোর্ড করিমের জমিটা দখল করে নিয়েছে, তাহলে করিম সেই জমি পাওয়ার জন্য আবেদন করতে সময় পাবে 1 বছর মাত্র। তাহলে বুঝতে পারছো সেইখানটা চেঞ্জ করা হয়েছে, সেইখানটা পরিবর্তন করে বলা হয়েছে যে না, এখানে সরকারি নিয়ম অনুসারে, ভারতবর্ষের যে নিয়ম আছে সেই নিয়ম অনুসারে যদি করিমের জমি ওয়াকফ বোর্ড দখল করে তাহলে সেই জমি ফেরত পাওয়ার জন্য 12 বছর পর্যন্ত সময় পাবে এটাকে আবেদন করতে। তাহলে দেখেছো ওয়াকফ বোর্ড দুদিকে কেমন সময়, কেমন সুযোগ পেত। ওয়াকফ বোর্ড কারুর জমি দখল করলে তাকে 1 বছরের মধ্যে সময়টা, 1 বছরের মধ্যে তাকে আবেদনটা করতে হবে। কিন্তু ওয়াকফ বোর্ড যদি কারুর জমি সম্পত্তি দখল করে তাহলে সেটা 1 বছরের মধ্যে করতে হবে, আবেদন করতে হবে। আর ওয়াকফ বোর্ড যদি কারুর জমি ওয়াকফ বোর্ডের জমি যদি কেউ দখল করে নেয় তাহলে ওয়াকফ বোর্ড আনলিমিটেড সময়, অর্থাৎ 100-150 বছর পরেও যে সে বলতে পারে যে ওই সম্পত্তিটা আমার। এছাড়া আর একটা ধারা, ধরো 5 নম্বর ধারা, ধরো ট্রাইব্যুনাল গঠন। কি হয়েছে, ওয়াকফ বোর্ড যদি মনে করো বাড়ির পাশের কারুর জমি নিয়ে আমার ঝামেলা হয়েছে, আমরা যাব সিভিল কোর্টে, কিন্তু ওয়াকফ বোর্ডের সঙ্গে কোনো ঝামেলা হলে কোর্টে যাওয়া যাবে না, ওয়াকফ ট্রাইব্যুনালে যেতে হবে এবং তারা সেই বিচারটা করবে। কিন্তু দেখা গেছে ওয়াকফ ট্রাইব্যুনাল নিরপেক্ষ নয়, সেখানে 99% কেস ওয়াকফ বোর্ডের পক্ষে চলে যেত, এবং সেখানে এটাই ছিল ওয়াকফ বোর্ডের সিদ্ধান্ত বা যা জাজমেন্ট দিত সেইটা ফুল এন্ড ফাইনাল, এবং এটা নিয়ে কখনো কোর্টে আর যাওয়া যেত না যদি না কোনো প্রকার টেকনিক্যাল ভুল না থাকে। টেকনিক্যাল একমাত্র বিষয় যদি থাকে তাহলে সেক্ষেত্রে ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে কোর্টে যাওয়া যেত, আদারওয়াইজ যাওয়া যেত না।
ওয়াকফ বোর্ডে তখন যে ওয়াকফ বোর্ড হয়েছিল, ওয়াকফ ট্রাইব্যুনালটা, ওয়াকফ বোর্ডে যে ওয়াকফ ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালটা পরিচালনা করত মুসলিম ল এক্সপার্টরা। এখন সেটাকে বলা হয়েছে ডিস্ট্রিক্ট জাজ এর চেয়ারম্যান হবে, ডিস্ট্রিক্ট জাজের নেতৃত্বে এই ট্রাইব্যুনালটা, এই বিচারটা হবে। সেটা তিনি বর্তমান জাজও হতে পারেন, অথবা ফরমার জাজ, আগের মানে রিটায়ারমেন্ট কোনো জাজের দ্বারাও এইটা ভারতবর্ষের আইন অনুসারে এটাকে বিচার করা হবে। এছাড়া একটা গুরুত্বপূর্ণ যে আইনটা আমার খুব ভালো লেগেছে, সেটা হয়তো জানি না অন্যদের কেমন লাগবে, তবে সেটা আমি শেয়ার করি। ওম্যান রাইট। একটা লোক মনে করো উইল করে গেল যে আমার পুত্র সন্তান বা মেল লিনেজ যতদিন থাকবে ততদিন সম্পত্তি আমার থাকবে, যখন এরা না থাকবে তখন আমার সম্পত্তিটা আমার ওয়াকফ বোর্ডে চলে যাবে। কিন্তু সেটা 100 বছর, 2 বছর, 200 বছর হতে পারে। সেটা বুঝিয়ে বললে এরকম দাঁড়ায় যে কোনো বংশে ধরো না, প্রথম বংশে ছেলে ছিল, একটা ছেলে ছিল, পরের প্রজন্মে এসে দেখা গেল একটাও ছেলে নেই, অথচ মালিকরা সবাই ওয়ারেস যারা ছিল, পুরুষ ওয়ারেস, তারা মারা গেল, মহিলা ওয়ারেস আছে, তখন সম্পত্তিটা ট্রাস্টি বোর্ডে চলে যেত, অর্থাৎ বোর্ডে চলে যেত, ওয়াকফ বোর্ডে চলে যেত। কিন্তু এখন যেটা নিয়ম করা হয়েছে যে না, মহিলা যদি থাকে, মেয়ে যদি থাকে, সেই মেয়েরা এই সম্পত্তির উত্তরাধিকারিণী হবেন। যদি না ওই মহিলা বা ওই মেয়েরা যদি আপনার সম্পত্তিটা ওয়াকফ বোর্ডে দান করে, তাহলে ওই সম্পত্তি কিন্তু অবশ্যই ওই মেয়েগুলো পাবে। এইটা হচ্ছে একটা খুব ভাইটাল জিনিস, কারণ মহিলাদের সম্পত্তি থেকে বঞ্চিত করার ইচ্ছা আমাদের মধ্যে অনেকেরই আছে, অনেক ব্যক্তিরই আছে, সেটা করা যাবে না, এই আইনটাই সেইটাই বলেছে। এছাড়া লাস্ট এবং ফাইনাল যেটা হয়েছে সেটা হলো প্রত্যেকটা স্টেটে ওয়াকফ বোর্ড আছে। এই ওয়াকফ বোর্ডে 11 জন মেম্বার থাকে। এতদিন পর্যন্ত এই 11 জন মেম্বারে সবাই মুসলিম হতেন এবং পুরুষ হতেন। এখানে এবছর করা হয়েছে দুজনকে নন মুসলিম হতে হবে, অর্থাৎ সে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, পার্সিক, জৈন, যে কোনো কেউ হতে পারে, দুজনকে নন মুসলিম হতে হবে। আর দুজন থাকবে মহিলা, মুসলিম মহিলা দুজন সদস্য থাকবে। তাহলে বোঝা গেল যে একটা গুরুত্বপূর্ণ মুসলিম মহিলা দুজন থাকবেন, অর্থাৎ মহিলাদের অগ্রাধিকার দেবার জন্য, তাদের সর্বক্ষেত্রে এগিয়ে আনবার জন্য গভর্নমেন্টের একটা প্রয়াস। এক্ষেত্রে বলা যায় যে দুজন নন মুসলিম সদস্য থাকবেন, তারা কোনো রিলিজিয়ান ব্যাপারে হস্তক্ষেপ করতে পারবেন না, তারা শুধু চ্যারিটেবল বা স্ট্যাটিস্টিক্সটা দেখবেন। তাহলে দেখো, এছাড়া যেটা রয়েছে সেন্ট্রাল ওয়াকফ বোর্ড আছে, এটা তো গেল, আগেরটা তো গেল স্টেট, প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা ওয়াকফ বোর্ড। আর একটা সেন্ট্রাল ওয়াকফ বোর্ড আছে, তাতে থাকে 22 জন সদস্য, 22 জন মেম্বার। এখানেও বলা হয়েছে দুজন নন মুসলিম মেম্বার থাকবে এতে, আর দুজন থাকবে মুসলিম মহিলা, অবশ্যই হতে হবে। তাহলে দেখেছো, সর্বক্ষেত্রে মহিলাদের এগিয়ে দেবার জন্য গভর্নমেন্টের একটা প্রয়াস। আমার কিন্তু ব্রেনে আসছে না কেন এত আন্দোলন, কেন এত ভাঙচুর, কেন এত হত্যা, রক্তক্ষয় আন্দোলন হচ্ছে। যদি আপনারা বা আমার ছাত্রছাত্রী যদি এটা বুঝে থাকো, তাহলে তোমরা একটু কমেন্ট করে জানাবে যে কিসের জন্য এত কিছু হচ্ছে। এটা আমি বুঝতে পারছি না, এর মধ্যে ভুল কোনটা। আমার হয়তো বোঝার ভুল থাকতে পারে, যদি কেউ সেইটা ধরিয়ে দিতে পারেন অবশ্যই কমেন্ট করবেন, আমি শুনবো। তবে আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব, যদি জানি, আমার পক্ষে যতটা জানা ততটা আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে লাস্ট আমি একটা কথা বলি, যদি ববি হাকিম তারকেশ্বর উন্নয়ন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হতে পারেন, তাহলে এই এই বোর্ডের, ওয়াকফ বোর্ডের সদস্য দুজন নন মুসলিম হলে আপত্তিটা কোথায়? আমার ব্রেনে আসছে না। যদি থাকে, কারো জানা থাকে বলে দেবেন তো একটু।